নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের উৎসাহে আমার এই ভিডিও করা। বিধানসভা নির্বাচন ঘোষিত হয়ে গেছে। 2 দফায় বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এখনও 38টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। তাই নিয়ে নানা ধরনের তালবাহানা, জল্পনা কল্পনা চলছে। কখনো শোনা যাচ্ছে কোচবিহার জেলার বিজেপির সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় চক্রবর্তীর কথা, কখনো শোনা যাচ্ছে কিষাণ মোর্চা রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী বিমল সরকারের কথা, আবার কখনো শোনা যাচ্ছে কোচবিহার জেলার বিজেপির সহসভাপতি শ্রীমতী শিখা বসাকের কথা। কখনো কখনো কোচবিহার জেলা বিজেপির আরেক সহসভাপতি শ্রী উজ্জ্বল বসাকের কথাও শোনা যাচ্ছে। সে যাক, এরা সংগঠনের লোক, এরা সংগঠনের হয়ে সারা বছরই কম বেশি কাজ করে। মাঝখানে সঞ্জয় চক্রবর্তী বসে গিয়েছিলেন। রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের আহ্বানে পুনরায় কাজে ফিরে এসেছেন। সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে 19-এর লোকসভা নির্বাচনের পরে বিস্তর তোলাবাজির অভিযোগ আছে। কারা কারা সারা বছর ধরে কর্মীদের বিপদে আপদে পাশে থাকে, কারা কর্মীদের জন্য সারা বছর ধরে থানা, পুলিশ ও হাসপাতাল করে। থুতু উপরের দিকে ছুড়লে নিজের মুখেই পড়ে। নাটাবাড়ির গত 5 বছরে নির্বাচিত এমএলএ শ্রী মিহির গোস্বামী মহাশয় বিজেপি কর্মীদের পাশে কতটুকু থেকেছেন, তিনি শুধু কোচবিহার, কলকাতা করেই সময় অতিবাহিত করেছেন। হঠাৎ তাকে কর্মীদের পাশে দেখা গেছে, এর বেশি কিছু নয়। বলতে খারাপ লাগছে, তবু এটাই বাস্তব সত্য। পুরানো কংগ্রেসি ঘরানা রাজনীতির ধারক বাহক মীর গোস্বামীর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। বলতে বাধা নেই, আমরা যারা নাটাবাড়ি কেন্দ্রে গত 90-এর দশক থেকে বিজেপিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আসছি, তারা কখনো কাজ থেকে বিরত থাকিনি। বিপদগ্রস্ত বিজেপি কর্মীদের বাড়িতে আশ্রয় দেওয়া থেকে শুরু করে সকল ধরনের সাহায্য নাটাবাড়ি কেন্দ্রে কে করেছে? সেই দেউসরাই মোড়ে বিমল সরকার, সাটারামপুরে পুষ্পেন সরকার আর তুফানগঞ্জ শহরে প্রভাত বসাক ছাড়া আর কাকে পাওয়া গেছে বা কর্মীরা বিপদে পড়লে পান? এরাই মূলত সারা বছর ধরে বিপদগ্রস্ত বিজেপি কর্মীদের পাশে থাকে। যে পুষ্পেন সরকার বসে গেলেও এখনও কর্মীদের পাশে থেকে সাহায্য করে যাচ্ছেন। অন্ত মহারাজকে বিজেপি তরফ থেকে রাজ্যসভার সাংসদ করে দলের কি লাভটা হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে একটাই, পূর্ববঙ্গের হিন্দুরা বিজেপিকে সন্দেহের চোখে দেখে। তবু মানা যায়, কারণ স্থানীয় রাজবংশী সমাজে অনন্ত মহারাজের বিশাল গ্রহণযোগ্যতা আছে। তিনি কোন পার্টি করেন, কখনো বিজেপি, কখনো তৃণমূল। জানি না অনন্ত মহারাজ সম্পর্কে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কী মূল্যায়ন। উড়ে এসে জুড়ে বসা মীর গোস্বামীর নাম এবার আর শোনা যাচ্ছে না। তার বদলে শোনা যাচ্ছে ধলপলের কংগ্রেসি নেতা শচীন দাসের ছেলে সৌমেন দাসের নাম। এই সৌমেন দাস সম্পর্কে কিছু না বললেই নয়। শোনা যায় এই সৌমেন দাস মুকুল রায়ের বাড়িতে নাকি গৃহভৃত্যের মতো কাজ করত। শচীন দাস যখন মার্ডার কেসের আসামি ছিল, তখন হাইকোর্টে মামলা লড়ার জন্য সৌমেন দাস কলকাতাতে মুকুল রায়ের বাড়িতে থাকত। তবু শচীন দাসের যাবজ্জীবন জেল হয়েছিল। মুকুল রায়েরা বিজেপিতে আসার পর সৌমেন দাসরা বিজেপিতে সামিল হয়। 19-এর লোকসভা নির্বাচনে মুকুল রায় কিছুটা বিজেপিকে ভালো ফল দেখিয়েছিল। মনে হয় মমতা ব্যানার্জি পরিকল্পনা করে মুকুল রায়কে বিজেপিতে পাঠিয়েছিল। 21-এর নির্বাচনে মমতা ব্যানার্জি বিজেপিকে পর্যদস্ত করে সুদে আসলে তার মাসুল উসুল করে নিয়েছিল। টিকিট বিক্রির কালচার বিজেপিতে মুকুল রায়ই চালু করেছিল।
সব টিকিট বিক্রি করতে না পেরে মুকুল রায় ক্ষোভে দুঃখে 21 নির্বাচনের পরে বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দেন। মুকুল রায়ের সাথ দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী ও অরবিন্দ মেননরা। অরবিন্দ মেননরা কোচবিহারে এসে কী করেছিল সেই ইতিহাসে আর নাই বা যাই। নির্বাচনের পরে অরবিন্দ মেনন ফিরে গিয়ে 57 বছর বয়সে বিয়ে করে এবং যুগপৎ এলাহাবাদ ও দিল্লিতে দু জায়গায় বহুবাদ দেয়। সংঘপ্রচারক অরবিন্দ মেননের এত টাকার উৎস কী, সে নিয়ে প্রশ্ন থেকেই যায়। এখন আর অরবিন্দ মেননের নাম শোনা যায় না। এই সোমেন দাসের দুটি বিয়ে, একটি ধলপলে এবং একটি ফালাকাটায়। 21 নির্বাচনে সোমেন দাস ফালাকাটায় দাঁড়াতে চেয়েছিল, কিন্তু ফালাকাটা দীপক বর্মনের গুঁতো খেয়ে শেষে কালিয়াগঞ্জে পালাতে হয়। সোমেন দাস কালিয়াগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হন। পরে তিনি মুকুল রায়ের সঙ্গে তৃণমূলে যোগ দেন। 24 লোকসভা নির্বাচনের ঠিক আগে সোমেন দাস পুনরায় বিজেপিতে ফিরে আসেন। এই ধরনের দোআঁশলা লোককে কালিয়াগঞ্জের বিজেপি আর গ্রহণ করতে রাজি ছিল না। সেখানে একজন সন্ন্যাসীকে প্রার্থী করা হয়েছে। শোনা যাচ্ছে এই সোমেন দাস আবার নাকি নাটাবাড়িতে প্রার্থী হতে চাইছেন। পিছন থেকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু অধিকারীর পিছনে ঘোড়া ছাড়া মীর গোস্বামীর আর কোনো কাজে দেখা গেছে কি? শোনা যায় বিজেপির 294টি আসনে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভিতর ভাগাভাগি হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের পর সব আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষিত হয়ে গেছে। যে 38টি আসনের নাম বাকি আছে সব নাকি শুভেন্দু অধিকারীর আন্ডারে। আর শুভেন্দু অধিকারী এইসব কেন্দ্রে বিভিন্ন ছাটমাল গছাতে চাইছেন। একদম শেষ লগ্নে নাম ঘোষিত হবে, তখন আর কেউ কিছু বলতে পারবে না। এই স্ট্র্যাটেজি নিয়েই কি শুভেন্দু অধিকারীরা অগ্রসর হচ্ছেন? 21 মুকুল রায়ের ভূমিকা কি শুভেন্দু অধিকারীরা নিতে চাইছেন? রাজনীতির গতি প্রকৃতি বোঝা বড় দায়। মমতা ব্যানার্জি একজন ঝানু রাজনীতিবিদ, এটা ভুললে চলবে না। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দিয়ে কোন খেলা খেলাতে চাইছেন বোঝা বড় দায়। চিফ পুষ্পেন সরকার বলেন, যে কোনো মূল্যে মমতা ব্যানার্জির সরকার টিকিয়ে রাখবে, এটা তার উপলব্ধি। তার কথাটাও ফেলে দেবার মতো নয়। তুফানগঞ্জ যে তৃণমূলের প্রার্থী শিবশঙ্কর পাল কোন দিন তৃণমূল দলটা করত? অভিষেক ব্যানার্জির মতো উড়ে এসে জুড়ে বসেছেন। সাধারণ তৃণমূল কর্মীরা এটাকে কিভাবে নিচ্ছেন সেটা বোঝা বড় দায়। মধ্যে থেকে বিজেপি প্রার্থী শ্রীমতী মালতী রাভারায়ের জয় সুনিশ্চিত হয়ে গেল। কোনো সাধারণ তৃণমূল কর্মীও শিবশঙ্কর পালকে মেনে নিতে পারছেন না। বিজেপি কি নাটাবাড়িতে একই পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন? এখানে কর্মীদের মতামতের গুরুত্ব নেই, নেতাদের মতামতের গুরুত্বই বেশি। বিজেপির তরফ থেকে এত সার্ভে টিম পাঠানো হলো, তারা কি এই ধরনের সার্ভে করলো? প্রার্থী নিয়ে বিজেপিতে নানা ঘটনা চোখে পড়ছে। খড়গপুরে সিটিং এমএলএকে বাদ দিয়ে দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। সেই দিলীপ ঘোষের ইচ্ছাও তাই ছিল। সে যাক, ভালোই উদ্যোগ। হিরণকে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে। এবার শোনা যাচ্ছে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার প্রার্থী হতে না পেরে বিজেপি দল ছাড়ছে। রিঙ্কু মজুমদার কবে বিজেপিটা করলো, আবার কবে ছাড়ছে? তিনি এখন মিডিয়াতে বাইট দিচ্ছেন। দিলীপ ঘোষের বউ না হলে কোনো মিডিয়া কেন, কোনো কুত্তাও বাইট নিত না। এই রিঙ্কু মজুমদারই দিলীপ ঘোষকে দীঘায় মমতা ব্যানার্জির মন্দির উদ্বোধনে নিয়ে গিয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ারে প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছিল। কলকাতার রাস্তায় রাস্তায় এই ধরনের স্বামী খেদানো, বাপে মায়ে তাড়ানো হাজার হাজার অর্থবান মহিলা ঘুরে বেড়াচ্ছে। এরাই মমতা ব্যানার্জির উগ্র সমর্থক। প্রতিটা বিজেপি নেতৃত্বের পিছনে মমতা ব্যানার্জি এই ধরনের একাধিক মহিলাকে নিয়োগ করে রেখেছেন। মাননীয় তপন শিকদারের পিছনেও এই ধরনের এক মহিলা তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিয়েছিল।
শ্রী দিলীপ ঘোষের কথা আগেই তো বললাম। এই মহিলার স্বামীও একটা পুত্র সন্তান ছিল। 26 বছর বয়সী পুত্র সন্তানকে রেখেই এই মহিলা নিজেই বিয়ে করে বসলেন। বোঝাই যায় এই মহিলা কী চরিত্রের। এই নিয়ে বেশি কথা না বলাই ভালো। বৃদ্ধস্ব তরুণী ভার্যা বলে কথা। একবার আসুন কলকাতা আর এক প্রেমিকা শুভেন বৈশাখীকে নিয়ে কিছু বলি। এরা এক সময় বিজেপিতে এসেছিল। বিজেপিতে এসে এরা দুজনেই বিজেপির টিকিট দাবি করে। বিজেপি শুভনকে টিকিট দিতে রাজি ছিল, কিন্তু বৈশাখীকে টিকিট দিতে রাজি ছিল না। ফলে দুজনেই পুনরায় তৃণমূলে ফিরে যায়। দল যত ক্ষমতার কাছাকাছি যাচ্ছে, এই ধরনের সুযোগ সন্ধানী লোকেরা দলের এন্ট্রি নিতে চাইছে। দলে এসে সঙ্গে সঙ্গেই টিকিট চাই। এটা কংগ্রেসি কালচার। দল কি এর থেকে মুক্ত হতে পারবে? দল মনে করলে সোমেন দাসকে টিকিট দিতে পারে, কিন্তু সাধারণ বিজেপি কর্মীরা কি এটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারবে? দলের জন্য ভোট কালেকশন করে সাধারণ কর্মীদের মতামতকে অগ্রাহ্য করলে কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, দলই তা ভালোভাবে বুঝবে। নির্বাচনে প্রার্থী চয়ন একটি বড় ফ্যাক্টর। নিরপেক্ষ কোনো পেশায় বিখ্যাত ব্যক্তি প্রার্থী হলে কারো কোনো আপত্তি থাকে না, কিন্তু দল যখন কোনো ষাটমালকে চাপিয়ে দিবে তা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। দল করি বলেই দলের কাছে দাসখত দিয়ে বসিনি। দল মাইনে দিয়ে আমাদেরকে পোষে না। নেতৃত্বকে এটা বোঝা দরকার যে নিশীথ প্রামাণিককে এইভাবে চাপিয়ে দিয়ে দলের ভিতর একটা ভূমিকম্প সৃষ্টি করেছিল বিজেপি। কুচবিহারে বিজেপির উপযুক্ত প্রার্থী ছিল দীপক বর্মন। এখন শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার আর নিশীথ প্রামাণিক নাকি ডেপুটি চিফ মিনিস্টার। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।